দিদি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে হর ঘর তেরঙ্গা, ঠিক আছে, 9 তারিখ থেকে টানা 15 তারিখ পর্যন্ত চলবে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যেখানে কলকাতা হাইকোর্টে 144 ধারা জারি থাকে সবসময়, সেখানেও দেখছি গ্যাদারিং এবং মাইক বাজিয়ে তারস্বরে দৌড়াদৌড়ি করছে, সব গান বাজিয়ে। এবং শুধু কলকাতা হাইকোর্ট নয়, কলকাতার বিভিন্ন প্রান্তে রাস্তা আটকে রীতিমতো ঘন্টার পর ঘন্টা এই তিরঙ্গা যাত্রা চলছে। মানে তিরঙ্গা কি আমরা মানে বাড়িতে শান্তভাবে বসে করা যায় না 15 আগস্টে বা 15 আগস্ট আগে পরে? তেরঙ্গার যে 3টে রং, তার একটা নির্দিষ্ট মানে আছে। সেই নির্দিষ্ট মানেটা যদি ওনারা বুঝতেন, তাহলে আজ তেরঙ্গাকে নিয়ে ওই কি যেন মৌয়ায় জমেছে আজ মৌগো নাকি ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, এইসব গান বাজিয়ে আর এই হাইকোর্টের সামনে দিয়ে যেখানে 144 ধারা রয়েছে সেইভাবে ওনারা যেতেন না। আসলে এনারা স্বাধীনতার এত বছর পরে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছেন এবং নাগপুর কোম্পানি স্বাধীনতার পর থেকে পতাকা তোলেনি। তো তারা জাতীয় পতাকার মূল্য কি বুঝবে? যে জাতীয় পতাকাকে রক্ষা করতে 9ই আগস্ট যখন গান্ধীজি সারা ভারতে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন, একটা 70 বছরের মহিলা মাতঙ্গিনী হাজরা রাস্তায় নেমেছিলেন, তার ছোট্ট শিশু নাতনিও সেখানে প্রাণ দিয়েছিলেন। সেই তিরঙ্গার মর্যাদা এরা বুঝবে কি করে? যে মহিলারা তিরঙ্গাকে যাতে তার নিজেদের সম্মান বিসর্জন দিয়ে তিরঙ্গাকে সম্মান রক্ষা করেছিলেন, তার সম্মান এরা বুঝবে কি করে? তারা বুঝবে না। তার জন্যই আজকে তেরঙ্গাকে নিয়ে ভাবছে, খুব আহ্লাদপনা হচ্ছে, খুব আহ্লাদিত হচ্ছে। কত মানুষের যে রক্ত তৈরি এই তেরঙ্গা, সেটার মূল্য যদি এনারা বুঝতেন, আজকেই এই রকম বাঁদরামোটা এনারা করতেন না। এটা আমি বলবো এক প্রকার বাঁদরামো। কারণ রামের শব্দ হনুমান হয়েছেন, তা সেই হনুমানরা যেরকম হুপুপ করে লাফায়, সেইভাবে এনারা হুপুপ করে লাফাতে লাফাতে কোথাও রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে এইভাবে করে যাচ্ছে। এবং যারা পতাকাগুলো ধরে নিয়ে যাচ্ছেন, আপনারা সাংবাদিক, আমার থেকে ভালো আপনারা দেখেছেন চোখ দিয়ে যে ওইভাবে জাতীয় পতাকাকে ধরে নিয়ে যাওয়া যায় কি? আমার প্রশ্ন এটাই। এবং জাতীয় পতাকার মাপ যেভাবে করা হয়েছে, একটা নির্দিষ্ট মাপে জাতীয় পতাকা হয়, সেই মাপটা কি এখানে সঠিকভাবে পালন করা হয়েছে, নাকি শুধুমাত্র গুজরাটের একটা কোম্পানিকে কিছু পাইয়ে দেওয়ার জন্য এতগুলো জাতীয় পতাকার বরাত দিয়ে সেখান থেকে জাতীয় পতাকা তৈরি করা হয়েছে? কোনটা? দিদি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম পুলিশ কাস্টাডিতে একজন মানে 5 দিনের পিসি ছিল ভদ্রলোকের, তৃণমূলের কর্মী, তাকে পিটিয়ে মারা হলো। মানে কি বলবেন? মানে পুলিশ কাস্টাডিতে এই ঘটনা, পুলিশের এর জন্য তো পুলিশের এগেনস্টে মামলা করা উচিত। এখনো পর্যন্ত এই জিনিসটা বাইরে আসার পরও কোর্ট কেন সুমোটো মামলা করছে না আমি জানি না। এবং হ্যাঁ, এটা বলতে পারেন আপনারাও তো লয়ার, আপনারা মামলা করেননি কেন? আমাদের সেখান অবধি পৌঁছতেই দেওয়া হচ্ছে না। আমাদের কোনো তথ্য, কোর্ট তো তথ্য চাইবে, আমরা সেই তথ্যগুলোই পাচ্ছি না। আপনারা যদি এনে দেন, আমি কোর্টের কাছে মামলা করতে রাজি আছি। কারণ এটা একেবারেতে প্রাতিষ্ঠানিক খুন। যেভাবে অভয়াকে খুন করা হয়েছিল, ঠিক সেইভাবে কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্যেই পুলিশ তাদেরকে হেফাজতে নিয়ে ওইভাবে খুন করছে আমি বলবো। কারণ এখন স্বরাষ্ট্র দপ্তর কার হাতে? বিজেপির হাতে। মন্ত্রীকে শুভেন্দু অধিকারী, তার এগেনস্টেই বহু মামলা ঝুলে রয়েছে। তার আত্মসহায়করা মারা গেছে, তার বিচার পায়নি। তার ড্রাইভার মারা গেছে, তাদেরও বিচার পায়নি। ফলে সে বিচার দেবারই যোগ্য তিনি নন, অথচ তিনি মসনদে বসে পড়েছেন। হ্যাঁ, মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছে, এখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু তিনি যে আচরণগুলো করছেন, তিনি যে ভাষায় বক্তব্যগুলো রাখছেন বিধানসভা থেকে, যে ভাষায় বক্তব্যগুলো রাখছেন বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে, যে ভাষায় বক্তব্য রাখছেন নবান্ন থেকে, এতে মানুষের মধ্যে একটা কি বলবো, ভীষণভাবে একটা রাগ বর্ষণ হচ্ছে। এবং শুধুই মানুষের প্রতি মানুষের আক্রোশ, এবং তার পরিবর্তেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। যে পুলিশটাকে আজকে ধরে তাকে স্যাক করা হলো, বহিষ্কার করা হলো, তাতে কি তার শাস্তি হলো? না। সে কেন মেরেছে, কিভাবে মারা গেছে, এর জন্য সিট গঠন করুক সরকার, তার তদন্ত হোক, পূর্ণ তদন্ত করে করুক। ওই 2 লাখ টাকা দিলাম, 20 লাখ টাকা দিলাম, বাড়িতে একটা চাকরি দিলাম, দিয়ে মুখ বন্ধ করে দিলাম, জাস্ট লাইক চন্দ্ররথ। ওই হালি শহরে একটা ঘটনা ঘটেছে, একটা বাচ্চা 6 বছরের বাচ্চা ছেলেকে বিজেপির
মণ্ডল সভাপতির আত্মসহায়ক, মানে মণ্ডল সভাপতির আত্মসহায়ক তার দল এসে মারধর করছে, স্কুল থেকে বের করে নিয়ে এসে। এটাই হবে, এরপরে এটাই হবে। আরও কিছু দেখুন, সবে তো শুরু হয়েছে, মানুষকে ওরা বাঁচতে দেবে না। মানুষের রেশন কার্ড ওরা তুলে নিচ্ছে চাল দিতে পারছে না বলে। তো এবারে স্কুলে যে নিশ্চয়ই সেটা ছিল, বাচ্চা ছেলে হলেও সে হয়তো প্রতিবাদী ছিল, কিছু বিষয় সে প্রতিবাদ হয়তো করেছে। প্রতিবাদী কাউকেই ওরা রাখবে না, কারণ যদি মানুষ শিক্ষা পায়, মানুষ যদি প্রতিবাদের কণ্ঠ হয়, তাহলে এদের মতন যারা দুষ্কৃতী রয়েছে তাদের দিকে তো আবার মানে কি বলবো, মানে বলে না আন্ডার প্যান্টের বুক পকেট, সেরকম আবার হচ্ছে মণ্ডল সভাপতির আত্মসহায়ক, এইরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে আন্ডার প্যান্টের বুক পকেটের মতো। তো তাদের এইবারে বারবারন্তটা বুঝুন, যারা 15 বছর ধরে মানে বাদরামো করে গেল, তাদেরকেই ভালো তৃণমূল হিসেবে আবার নিজেদের কাছে নিয়ে নিল। পুরোটাই তো এদের গট আপ ছিল, এবং এটা পুরোটাই হচ্ছে এরা ভুলে ভরা এবং রাজনৈতিক মতাদর্শহীন, এবং এদের সঠিক বিচারধারাই এদের মধ্যে নেই, যে মানুষের প্রতি কোন বিচারধারায় আমরা মানুষের সঙ্গে কথা বলবো, মানুষের সঙ্গে থাকবো, সেইটাই এদের মধ্যে নেই। দিদি, কালকে হালিশহরে যাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তার বাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পরবর্তী, মানে হতে পারে কিছু মানুষ হয়তো উত্তেজিত হয়ে আছে, মমতা ব্যানার্জির ওপর রেগে আছে, কিন্তু তারপরে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন এটা জনরোষ, এই তো গালাগালি শুনতেই হবে, কাদা খেতেই হবে। 5 বছরও অপেক্ষা করতে হবে না আপনাকে, আমি আজকে আপনাদের এখানে দাঁড়িয়ে বলে গেলাম। শুভেন্দু অধিকারী তার আগেই এর থেকে বড় জনরোষের মধ্যে পড়তে হবে ওদের দলের লোকের কাছে, সেখানে বিরোধীরা কিছু করবে না, ওই বিজেপির কাছেই ওকে হেনস্থা হতে হবে, যখন ওই নাগপুর কোম্পানি ওকে যখন এখান থেকে সরিয়ে দেবে। ও ভাবছে ওকে রাখবে, খুব ভুল ভাবছে, ওকে সরালো বলে কথা নেই, কারণ নাগপুর কোম্পানি কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি সদয় নয়, কারণ তার উপরে অনেক 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 মামলা রয়েছে। আজ অমিত শাহ রয়েছে, মোদী রয়েছে বলে আজকে শুভেন্দু অধিকারী এখানে রয়ে গেছে, তা নাহলে কিন্তু থাকবে না। তখন উনি তো এই কথাগুলোই বলবেন, তো যে মানুষ জনরোষে ওনাকে করেছে, সেই কথাগুলো বলবেন তো। নন্দীগ্রামের মানুষ যখন ওনার প্রতি ক্ষিপ্ত হবে, ভবানীপুরের মানুষ যখন ওনার প্রতি ক্ষিপ্ত হবে, যে মুর্শিদাবাদকে টালমাটাল করে এসছেন সেই মুর্শিদাবাদের মানুষ যখন ওনার প্রতি ক্ষিপ্ত হবে, গোটা পশ্চিমবাংলার মানুষ যখন ওনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে, তখন উনি এই কথাগুলো বলবেন তো। যতই হোক তিনি একজন সর্বোপরি মহিলা, তার মধ্যে তিনি আমাদের এখানকার চিফ মিনিস্টার ছিলেন, তার জামানা না থাকতে পারে, তাকে এইভাবে হেনস্থা করা কোনো রাজনৈতিক মানে গণতান্ত্রিক দেশে এরকম হওয়া উচিত না। তার জন্যে কোর্ট রয়েছে, তার জন্যে আইনের শাসন রয়েছে, তোমরা কেন বারবার তাকে এরকম করে হেনস্থা করতে যাচ্ছ? বলছি, একদিকে যখন আমরা দেখছি রাজ্যের আরেক মন্ত্রী অগ্নিমিত্রা পাল মানে একেবারে কণ্ঠস্বরে বলছেন যে এটা অন্যায়, এই ধরনের জিনিস কখনোই ঠিক নয়, পুলিশ ব্যবস্থা নেবে, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে, অথচ শুভেন্দু অধিকারী লাইন পার্টির লাইন। এই জন্যই তো বললাম যে শুনুন, শ্রমিক ভট্টাচার্য কিন্তু আরএসএস করে আসা লোক, এবং দীর্ঘদিন ধরে উনি আরএসএস এর মুখ। অগ্নিমিত্রা পলও আমি জানি না কতদিন ধরে আরএসএস করছে, দীর্ঘদিন ধরে বিজেপি করা মানুষ, কিন্তু ইনি তো তৃণমূল, ভায়া তৃণমূল উনি গেছেন ওখানে, যেগুলি ভায়া তৃণমূল গেছে তারা তো বেশি রাখতে হবে ওনার ওপরেই, কারণ আরও বেশি খাওয়ার হয়তো ওদের ইচ্ছে ছিল, নিজেদের পকেট টুলু মণ্ডল হওয়ার ইচ্ছে ছিল, টুলু মণ্ডলটা হতে পারেনি, তার জন্যেই রাগটা ওনার ওপর, বা কেষ্টও হতে পারেনি, তার জন্যই রাগটা মাননীয়ার ওপর আছে, এই আর কি, যার জন্যে এরম কথা বলছে। নাহলে পার্টি লাইনের বাইরে গিয়ে আমি কথা বলবো কেন? আমার সভাপতি একরকম বলবে, আমি একরকম বলবো, এটা কি কখনো মানা সম্ভব হয়? এবং কালকে আরেকটা জিনিস দেখা গেল, যেটা হচ্ছে অভয়াকে নিয়ে মাননীয় শুভেন্দু অধিকারী বলছেন যেটা আমার কমিটমেন্ট, এটা আমার কমিটমেন্ট, যেভাবে মানে তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যেন মনে হচ্ছে নাটক যাত্রা করছেন। শিখছেন, দিদিমণির কাছে কিছুটা তো শিখতে হবে ওনাকে, উনি হয়তো শিখছেন এইটা, কারণ ওনার মেন্টর তো ছিলেন এক সময়। আপনারা পুরনো ভিডিওগুলো দেখুন, পুরনো ভিডিওগুলোলেই দেখতে পাবেন, সেখানে মোদির গুষ্টি তুষ্টি করেছেন, মানে মোদির 14 পুরুষকে যাই তাইভাবে গালাগাল দিয়েছে, মমতা ব্যানার্জিকে ফুলিয়ে পাপিয়ে বড় করেছে, তা সেই জন্যে তার কাছ থেকে নাটকটাও তো উনি শিখে এসেছেন না, ফলে নাটকটা তো করবে। আর কমিটমেন্ট কোথায় রাখবে, কিভাবে দেবে, আমরা তো বুঝে পাচ্ছি না। অভয়াকে কিভাবে
তার বিচার দেবে আমরা তো বুঝে পাচ্ছি না।